এটা কোনো কল্পনার জায়গা না। এখানে বলা হয় সেই সব ঘটনা যেগুলো মানুষ এখনো ব্যাখ্যা করতে পারেনি। শুরু হচ্ছে ভয়ের আড্ডা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভাইরাটার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে তার নাম হলো পূজা ভৌমিক। সে যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক একইভাবে পড়ে শোনাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি যাবো আজকের ঘটনায়। তোমরা যদি কেউ এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, কারণ এমনই ভয়ের ঘটনা বলতে থাকি যেটা কারো না কারো জীবনে ঘটে থাকে। তো চলো বেশি সময় না নষ্ট করে যাওয়া যাক আজকের ঘটনায়। বিকেলের পর থেকেই আকাশটা কেমন অস্বাভাবিক অন্ধকার হয়েছিল। বাতাসে ছিল এক ধরনের ঠান্ডা গন্ধ। আমার দিদি আর তার বান্ধবী রুনা মল্লিক প্রায় একসাথে কলেজে পড়তো। শান্ত স্বভাবের মেয়ে ছিল, আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসতো। কারোর সাথে বেশি কথা বলতো না, শুধু দিদির সাথেই বেশি কথা বলতো আর আমাকে দেখলেই চটকাতো। বাকি অত বেশি কথা বলতো না, চুপচাপই থাকতো। কিন্তু হঠাৎ করেই তার জীবনে এমন কিছু শুরু হয় যেটা আজও তাদের পরিবার ভুলতে পারেনি। প্রথমে ছোট ছোট ঘটনা, মাঝরাতে দরজায় ধাক্কার শব্দ, অথচ বাইরে কেউ নেই। ঘুমের মধ্যেও সে কারো ফিসফিসানি শুনতে পেত। কখনো মনে হতো কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। শুরুতে সবাই ভেবেছিল মানসিক চাপ বা কিছুর ভয় পেয়ে আছে, কিন্তু কয়েকদিন পর থেকেই ঘটনাটা আরও ভয়ঙ্কর হতে শুরু করলো। এক রাতে রিনুদি চিৎকার করে উঠল। সবাই দৌড়ে গিয়ে দেখে সে মেঝেতে পড়ে কাঁপছে। তার হাত পায়ে কারো নৌকের আঁচড়ের দাগ, গলা থেকে অদ্ভুত গড় গড় শব্দ বের হচ্ছিল, চোখ দুটো পুরো উল্টে গিয়েছিল। তারপর থেকে প্রায় প্রতি রাতেই একটা ঘটনা ঘটতে থাকে। মাঝরাতে সে হঠাৎ ঘর থেকে বেরিয়ে ছাদে চলে যেত, কখনো নিজের মাথাটা দেয়ালে ঠুকত। কয়েকবার তো পরিবারের লোকজনই তাকে বাঁচিয়েছিল। দিদিটা নাকি ছাদ দিয়ে ঝাঁপ দিতে গিয়েছিল। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার গায়ে অস্বাভাবিক শক্তি কোথা দিয়ে চলে আসতো। 4-5 জন মানুষ মিলেও তাকে সামলাতে পারতো না। একদিন তার মা ঘরের বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনেছিল রেনুদির ঘর থেকে পুরুষের গলায় কথা আসছে, অথচ ঘরে তখন রেনুদি একাই ছিল। দরজা খুলতেই সবকিছু স্বাভাবিক, ভেতরে কোনো ছেলে ছিল না। তারপর এক রাতে ঘটনাটা এমন জায়গায় পৌঁছায় যে সবাই আতঙ্কে জমে যায়। রাত তখন প্রায় 2টো। হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পড়ার শব্দ আসে। সবাই দৌড়ে গিয়ে দেখে রেনুদি মেঝেতে বসে আছে, তার চুলে পুরো মুখ ঢেকে রেখেছে। সে আস্তে আস্তে মাথা তুলে এমন এক হাসি দেয় যেটা কোনো মানুষের হাসি ছিল না। তারপর সে অন্য গলায় বলে ওঠে, ও এখন আমার, কেউ ওকে বাঁচাতে পারবি না। সেদিনের পর থেকেই রেনুদির শরীর ভেঙে পড়তে থাকে। খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয়। চোখের নিচে কালি, শরীরে কালচে দাগ, যেন কেউ প্রতিদিন তাকে নির্যাতন করছে। ডাক্তার দেখেও কোনো লাভ হয়নি, রিপোর্ট সবই নর্মাল। প্রায় 1 বছর ধরে এভাবেই চলতে থাকে। শেষে গ্রামের এক পরিচিত মানুষ একজন বিখ্যাত ত্রান্তিকের কথা বলে। সবাই মিলে অনেক কষ্টে রেনুদিকে সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে যাওয়া হয় সেটা আরও ভয়ঙ্কর ছিল। ত্রান্তিক মন্ত্র পড়তেই রেনুদি হঠাৎ অস্বাভাবিক চিৎকার শুরু করে। তার হাত পা এমনভাবে মোচড়াতে থাকে যেন ভিতর থেকে কেউ তার হাড় পাজরা ভেঙে দিচ্ছে। প্রায় 10 জন মানুষ ধরে থেকেও রেনুদিকে সামলাতে পারছিল না।
হঠাৎ সে ত্রান্তিকের দিকে তাকিয়ে অন্য গলায় বলে ওঠে, আমাকে তাড়ালে ওকেও নিয়ে যাব। তারপর ত্রান্তিক জানতে পারে এটা কোনো জিনের কাজ নয়, এক মৃত মানুষের অশান্ত আত্মা। সেই লোকটা জীবিত অবস্থায় এক মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ দুর্ঘটনায় মারা যায়। মৃত্যুর পর তার আত্মা নাকি শান্তি পায়নি। ত্রান্তিক পরে সেই মৃত মানুষের বাড়ি খোঁজ করে বের করে। তার পরিবারের লোকদের সব ঘটনা খুলে বলা হয়। তারা জানায় লোকটার একটা জিনিস খুব প্রিয় ছিল, একটা পুরনো রূপোর ঘড়ি, যেটা সে সবসময় সাথে রাখত। ত্রান্তিক বলে আত্মাকে শান্ত করতে সেই জিনিস দিয়ে বিশেষ পিণ্ডদান করতে হবে। পরে অমাবস্যার রাতে আবার রেণুদিকে নিয়ে যাওয়া হয়। চারিদিকে শুধু ধূপের গন্ধ আর মন্ত্রের আওয়াজ। হঠাৎ রেণুদি নিজের গলা চেপে ধরে চিৎকার করতে থাকে। তার চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু গলাটা ছিল অন্য কারো। মন্ত্র পড়ার এক সময় সে হঠাৎই শান্ত হয়ে যায়। তারপর খুব ধীরে বলে, আমাকে যেতে দাও। ঠিক সেই মুহূর্তেই বাইরে হঠাৎ জোরে হাওয়া শুরু হয়। মন্দিরের প্রদীপ একসাথে নিভে যায়। সবাই কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। পিণ্ডদান শেষ হওয়ার পর রেণুদি অজ্ঞান হয়ে পড়ে। প্রায় 6 ঘন্টা পর তার জ্ঞান ফেরে, কিন্তু আশ্চর্যের বিষয়, সে গত 1 বছরে কিছুই মনে রাখতে পারেনি। সেদিনের পর থেকে আর কখনো তার সাথে অদ্ভুত কিছু ঘটে না। রেণুদি এখন আগের মতনই সুস্থ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।